স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে 40 নম্বর লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বর লিখিত পরীক্ষা হয়, তার সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের পাঠ্য বইতে থাকবে নব নব সৃষ্টি, আকাশে 7টি তারা, চিঠি, আবহমান আর রাধারানী। ব্যাকরণ থেকে থাকবে বাংলা শব্দভাণ্ডার, ভাবার্থ ও সারাংশ, শব্দ ও পদ, বিশ্ববিষয়ণ, সর্বনাম, বিস্তারিত আলোচনা। আর তোমাদের সহায়ক পাঠ থেকে থাকবে কর্ভাস গল্পটি। ভালো, তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, বর্তমান যুগের যে দুই ভাষাকে লেখক বলেছেন আত্মনির্ভরশীল নয়, সে দুটি হলো বাংলা ইংরাজি, হিব্রু গ্রিক, মারাঠি কাশ্মীর, আবেস্তা আরবি। উত্তর হবে বাংলা ইংরাজি। প্রশ্ন, দর্শন, নন্দনশাস্ত্র, বিজ্ঞান চর্চা ইত্যাদির জন্য যে ভাষাচর্চা একান্ত প্রয়োজন, আরবি, হিন্দি, ইংরেজি না সংস্কৃত। উত্তর হবে ইংরেজি। প্রশ্ন, আকাশে 7টি তারা যখন ফুটে ওঠে, কবি কোথায় বসে থাকে? মাঠে, ঘাটে, ঘরে না ঘাসে? উত্তর হবে ঘাসে। প্রশ্ন, শান্ত অনুগত বাংলার সন্ধ্যার রং লাল, কালো, নীল না পিঙ্গল? উত্তর হবে নীল। প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কল্যাণী ও মিসেস নোবেলকে পাঠ্যচিঠিটি লিখেছিলেন আলমোড়া থেকে, আমেরিকা থেকে, মাদ্রাজ থেকে, শিলং থেকে? উত্তর হবে আলমোড়া থেকে। প্রশ্ন, আবহমান কবিতায় কবি কার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন? পুঁই মাছা, লাউ মাছা, কুমড়ো মাচার, চাল কুমড়ো মাচার পাশে? উত্তর হবে লাউ মাচার পাশে। তাহলে আবহমান কবিতায় কবি লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। পরের প্রশ্ন, আবহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে তা হলো চাঁদের হাসি, রোদের হাসি, কুন্দ ফুলের হাসি না আলোর হাসি? উত্তর হবে কুন্দ ফুলের হাসি। প্রশ্ন, রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল পুরীতে, মাহেশে, মায়াপুর না শান্তিপুরে? উত্তর হবে মাহেশে। প্রশ্ন, রাধারানী ঘর ঝাড় দিতে গিয়ে খুঁজে পেয়েছিল একটা স্বর্ণমুদ্রা, একটা ছবি, একটা নোট, মায়ের ওষুধ? উত্তর হবে একটা নোট। 2 থেকে রয়েছে কম বেশি 15টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোন কোন ভাষা প্রধান বলেছে লেখক? বাংলায় যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজি অন্যতম। পরে হচ্ছে, বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? তো লিখবে বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। প্রশ্ন, কামরাঙা লাল মেঘের ডুবে যাওয়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কামরাঙা লাল মেঘের সাগর জলে ডুবে যাওয়াকে কবি মৃত মনিয়া পাখির সঙ্গে তুলনা করেছেন। প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে প্রকৃত সিংহী বলেছেন। প্রশ্ন, আবহমান কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হবে অন্ধকার বারান্দা। প্রশ্ন, কবি লাউমাচার পাশে কেন দাঁড়াতে বলেছেন? কবি লাউমাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লী বাংলার প্রকৃতি লালিত সহজ সরল জীবনকে সেখানে খুঁজে পাওয়া যায়। তো লিখবে রাধারানী কুড়িয়ে পাওয়া, এটা পাওয়া হবে নোটে রাধারানীর নাম এবং দাতা রুক্মিণী কুমার রায়ের নাম লেখা ছিল। প্রশ্ন, রাধারানী একা রথের মেলায় গিয়েছিল কেন? উত্তর হবে রাধারানী বনফুলের মালা বিক্রি করে মার পথ্য সংগ্রহ করে বলে মাহেশের রথের মেলায় গিয়েছিল। প্রশ্ন, ক্রিয়াবাচক বিশ্ব কাকে বলে? একটি উদাহরণ দাও। যে বিশ্বপদের দ্বারা কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশ্ব বলা হয়, যেমন লেখাপড়া শেখায় সেই রাস্তা। পরে তদ্ভব শব্দ বলতে আমরা কি বুঝি? তদ্ভব শব্দটির অর্থ হলো তদ থেকে ভব অর্থাৎ উদ্ভব বা উৎপন্ন। সমস্যাদাতা প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দ থেকেই তদ্ভব শব্দ উৎপন্ন হয়েছে। পরে হচ্ছে, অকর্ম ও সকর্ম ক্রিয়ার একটি পার্থক্য লেখো। তো লিখবে অকর্ম ক্রিয়ার
কোনো কর্ম থাকে না, কিন্তু সকর্মক্রিয়ার অন্তত একটি কর্ম থাকবেই। যেমন ঋণী বই পড়ে, এটা সকর্মক্রিয়া। মেয়েটি হাসছে, এটি অকর্মক্রিয়া। রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের 60টি শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি। কেন লেখক একথা বলেছেন আলোচনা করো। উত্তর লিখবে। লেখক সৈয়দ মুজতবা আলী রচিত নব সৃষ্টি রচনা থেকে আলোচ্য উদ্ধৃতি নেওয়া হয়েছে। লেখকের মতে ইংরেজি শব্দকে এড়িয়ে সাহিত্য রচনা বাংলা ভাষার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বিশেষত দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র ইত্যাদিতে প্রয়োজনীয় বাংলা শব্দের অভাব রয়েছে। উদাহরণ দিয়ে লেখক বলেছেন যে রেলের ইঞ্জিন কী করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলায় কোনো বই নেই। পারিভাষিক শব্দের প্রয়োজনে তাই ইংরেজিরই দ্বারস্থ হতে হয়। প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন? বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? 1+2। চিঠি রচনায় উল্লেখিত অংশে স্বামী বিবেকানন্দ মিস নোকে প্রকৃত সিংহী বলেছেন। প্যারা চেঞ্জ করে লিখবে। বিবেকানন্দ মিস নোকে এক ব্যতিক্রমী চরিত্র হিসাবে দেখেছেন। তার মধ্যে রয়েছে নেতৃত্বদানের ক্ষমতা, নোবেলের শিক্ষা, ঐকান্তিক পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা এবং তার ধমনীতে প্রবাহিত রক্তের জন্য তাকেই সেই নারী হিসাবে বিবেকানন্দ ভেবেছেন যাকে এদেশের প্রয়োজন। এই সব গুণের কারণেই তিনি সিংহীর সমকক্ষ হয়ে উঠেছেন। 4 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের 60টি শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম, এরই মাঝে বাংলার প্রাণ। কবি কোথায় বাংলার প্রাণকে অনুভব করেন? বাংলাদেশে জীবনানন্দের কাছে শুধু এক ভূখণ্ড নয়, প্রাণময়ী মূর্তি। শব্দ, গন্ধ, বর্ণ, স্পর্শ দিয়ে কবি তাকে অনুভব করেন। আকাশে 7টি তারা কবিতাটিতে তিনি বাংলার সন্ধ্যাকালীন প্রকৃতির এক অপূর্ব বর্ণনা দিয়েছেন। হিজল, কাঁঠাল, বট প্রভৃতি বৃক্ষ, ধান গাছ, কলমি শাক, মুথা ঘাস, পুকুর মাছ, কিশোর কিশোরী অর্থাৎ মানুষ, এইসব নিয়েই বাংলার পরিপূর্ণ প্রকৃতি। এই প্রকৃতির মধ্যেই কবি বাংলার জীবন্ত সত্তাকে উপলব্ধি করেছেন। প্রশ্ন, এখনও সেই ফুল দুলছে। পংক্তিতে ব্যবহৃত এখনও শব্দটির তাৎপর্য কী? উত্তর লিখবে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় গ্রাম বাংলার প্রকৃতি এবং জীবনের চিরকালীনতাকে বোঝানো হয়েছে। একসময় গভীর অনুরাগে মানুষ সেখানে বসতি তৈরি করেছিল। যে মাটি আর হাওয়াকে ভালোবেসে গড়ে উঠেছিল গ্রাম সভ্যতা, সময়ের সঙ্গে সঙ্গে তার গৌরব নষ্ট হয়ে গেলেও প্রকৃতির সৌন্দর্যের গরিমা একই রকম রয়ে গেছে। এখনও সেই ফুল দুলছে কথাটির মধ্যে দিয়ে গ্রাম জীবন ও গ্রাম্য প্রকৃতির সেই চিরকালীনতাকেই বোঝানো হয়েছে। 5 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের 150 শব্দে উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। বক্তা কখন এই মন্তব্য করেছেন? আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করো। 3+2। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পাংশে রাধারানীর কাছে তার ফুলের মালার যাবতীয় কথা শুনে পথিক ভদ্রলোকটি সদয় হয় এবং বাড়ির বিগ্রহকে পরানোর জন্য মালাটি কিনে নিতে চায়। রাধারানী দ্বিধা সত্ত্বেও শেষ পর্যন্ত মালাটি বিক্রি করে। পথিক ভদ্রলোকটি মালার দাম হিসাবে 4 পয়সা দেয়। সেই পয়সা হাতে নিয়ে রাধারানীর বেশ বড় লাগে, টাকা বলে মনে হয়, কিন্তু পথিক ডবল পয়সা বলে রাধারানীকে আশ্বস্ত করে। কিন্তু রাধারানী এতে সম্পূর্ণ ভরসা করতে পারে না। তাই সে নিজের কুটিরের দরজায় উপস্থিত হয়ে পথিককে অপেক্ষা করতে বলে। উদ্দেশ্য ছিল প্রদীপের আলো জ্বেলে মুদ্রাগুলি পরীক্ষা করা। পরবর্তী ঘটনা, ঘরে তেল না থাকায় রাধারানী চালের খড় টেনে তাতে চকমকি ঠুকে আগুন জ্বালায় এবং দেখে যে তার অনুমানই ঠিক। মালার মূল্য হিসাবে তাকে টাকা দেওয়া হয়েছে, পয়সা নয়। রাধারানী বাইরে এসে পথিকের খোঁজ করে, কিন্তু দেখে যে সেই ব্যক্তি চলে গিয়েছে। মায়ের কাছে রাধারানী তার কী করা উচিত জানতে চাইলে রাধারানীর মা বলেন যে দাতা ব্যক্তি তাদের দুঃখ শুনে দান করেছে, তাই তারা সেটা গ্রহণ করবে। পরের প্রশ্ন, আগত্য রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল।
রাধারানী কোথা থেকে ফিরল, সে কাঁদছিল কেন? উত্তর লিখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী রচনাংশে রাধারানী নামের মেয়েটি মাহেশের রথের মেলা থেকে ফিরছিল। রাধারানীর কাঁদার কারণ, পথ্য সংগ্রহের প্রচেষ্টা। রাধারানী তার অসুস্থ মার জন্য পথ্য সংগ্রহের উদ্দেশ্যে বনফুলের একটি মালা গেঁথে সেটি বিক্রি করার জন্য রথের মেলায় গিয়েছিল, কিন্তু রথের দড়ি অর্ধেক টানার পরেই বৃষ্টি আরম্ভ হয়। ব্যর্থতা ও পুনঃপ্রচেষ্টা। বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ার ফলে তার মালা কেউ কেনে না। রাধারানী মনে মনে ভেবেছিল যে বৃষ্টি কিছুটা থামলে হয়তো আবার মেলা জমবে। এসে বৃষ্টি ভিজেই অপেক্ষা করতে থাকে, কিন্তু বৃষ্টি থামে না, ফলে মেলায় লোকের ভিড়ও হয় না। হতাশজনক পরিণতি। সন্ধ্যা পার হয়ে রাত হয়, চারপাশে অন্ধকার নেমে আসে, কাদাময় পিছল পথে কোনো কিছুই দেখা যায় না। মায়ের অসুস্থতা, খাদ্যের অভাব ইত্যাদির কথা ভেবে রাধারানী দুশ্চিন্তা ও হতাশায় কাতর হয়ে পড়ে। প্রবল অসহায়তা থেকেই সে কাঁদতে কাঁদতে বাড়ির পথে ফিরতে থাকে। 6 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের 150টি শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। নব নব সৃষ্টি রচনা অবলম্বনে এই উক্তির সত্যতা বিচার করো। কথামুখ। প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী তার নবনব সৃষ্টি প্রবন্ধে সত্য শিব সুন্দরের প্রতি বাঙালির চিরকালীন পক্ষপাতের কথা বলেছেন। রাজনীতি, ধর্ম, সাহিত্য বাঙালি যেখানেই যখনই সত্য শিব সুন্দরের খোঁজ পেয়েছেন তখনই তা সাদরে গ্রহণ করতে চেয়েছে। বাঙালির চিরন্তন ধারণা, কেউ গতানুগতিকতা বা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে তাতে বাধা দিতে গেলে বাঙালি তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আবার সেই বিদ্রোহই যদি উচ্ছৃঙ্খলতা বা নৈরাজ্যের দিকে যায় তখন বাঙালি তার বিরুদ্ধেও বিদ্রোহ করেছে। অর্থাৎ সত্য শিব সুন্দরের ধারণাকে বাঙালি চিরন্তন বলে গ্রহণ করেছে। বাঙালি জাতিসত্তা। লেখক লক্ষ্য করেছেন যে এই রুচি বা জীবনাদর্শকে প্রয়োগ করার ক্ষেত্রে হিন্দু বা মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই, আর এই বিদ্রোহে বাঙালি মুসলমানরাই যোগ দিয়েছে। তার কারণ ধর্ম বদলে গেলেও জাতিসত্তা একই থেকে যায়। এই চারিত্রিক বৈশিষ্ট্যটি সমগ্র বাঙালি জাতিরই, কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের নয়। লেখক সৈয়দ মুস্তাফা আলী বলেছেন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। বাঙালি মুসলমানরাও বাঙালি জাতিসত্তার অংশ, তাই ধর্ম আলাদা হলেও এদেশের জল হাওয়াতেই তার চেতনা ও জীবনাদর্শের বিকাশ। শেষের কথা, তাই ধর্ম বদলে যেতে গেলেও মনোভাবের কোনো বদল বাঙালি মুসলমানদের মধ্যে ঘটেনি। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। এখানে কি না ফুরোনোর কথা বলা হয়েছে, কেন কিছুই ফুরোয় না। না ফুরোনোর বিষয়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় প্রকৃতির কাছে ফিরে যাওয়ার জন্য মানুষ যে চিরকালীন আকাঙ্ক্ষা তা না ফুরোনোর কথা এখানে বলা হয়েছে। মানুষের গ্রাম্য সভ্যতার পতন। অনেক বছর আগে মানুষ যখন গ্রাম বাংলায় এসেছিল এবং ঘর বেঁধেছিল তখন তার সেই চেষ্টার সঙ্গে যুক্ত ছিল গভীর ভালোবাসা। এক দেশের মাটি বাতাসের সঙ্গে একাত্ম অনুভব করেছিল সে। ক্লান্ত নাগরিক জীবন, কিন্তু পরবর্তীকালে মানুষ ক্রমশ শহরমুখী হয়েছে। নগর সভ্যতা, সুযোগ সুবিধা, স্বাচ্ছন্দ্য তাকে আকৃষ্ট করেছে। শহর জীবনে মানুষ সমৃদ্ধি পেলেও শান্তি পায়নি, বরং যন্ত্রণা সভ্যতার ক্রমাগত চাপে সে ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্তি মুক্তির জন্য প্রকৃতি তার আশ্রয় হয়ে ওঠে। বাংলার প্রকৃতি আর সেই প্রকৃতির ছন্দে গাঁথা জীবন। সে যেন যখনই সুযোগ পায় আবার ফিরে আসে এই প্রকৃতিলালিত জীবনে, আর আশার পটভূমি তৈরি করে রাখে উঠোনের লাউ মাচা, সন্ধ্যার বাতাসে দুলতে থাকা ছোট্ট ফুল। প্রকৃতির কাছে ফিরে যাও। পয়েন্ট করবে, পুরনো জীবনের চেনা ছন্দে ফিরে আসার পরিপ্রেক্ষিতেই কবির মনে হয়েছে কোনো কিছুই শেষ হয়ে যায় না। বাগানের কুন্দ ফুলের হাসি থেকে শুরু করে সূর্য ওঠা, ধীরে ধীরে ছায়া নামা, সন্ধ্যাবেলা নদীর বাতাসে বয়ে চলা, কিছুই শেষ হয় না। যেমন শেষ হয় না সেই প্রকৃতির কাছে ফিরে আসার জন্য মানুষের আকুলতা। সাদাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের 150 শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 5। সাদাগের প্রশ্নগুলো তোমাদের সহায়ক পাঠ বই থেকে দেওয়া হয়েছে। প্রথম, আমার অর্নিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো।
যন্ত্রটির পরিচয় দাও। এই যন্ত্রটির ব্যবহার কিভাবে শুরু হলো? 2+3। অর্নিথন যন্ত্র। সত্যজিৎ রায়ের কর্ভাস গল্পে প্রফেসর শঙ্কু পাখিকে পড়ানোর জন্য এই অর্নিথন যন্ত্রটি তৈরি করেছিলেন। তিনি চেয়েছিলেন এই কাজের জন্য তৈরি যন্ত্রের গঠন এবং কার্যপদ্ধতি সরল হোক। এই যন্ত্রটির দুটি অংশ, একটি অংশ খাঁচার মধ্যে, পাখি থাকবে এই খাঁচার মধ্যে, আর এই খাঁচার সঙ্গে দ্বিতীয় অংশের বৈদ্যুতিক যোগ থাকবে। এই দ্বিতীয় অংশ থেকে জ্ঞান ও বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। যন্ত্রের ব্যবহার। অর্নিথন যন্ত্রটি তৈরি শেষ হলে সেটি টেবিলে রেখে দরজা খুলে দিলে প্রফেসর শঙ্কু পছন্দের কাকটি নিজে থেকেই লাফাতে লাফাতে যন্ত্রের ভিতর ঢুকে পড়ে। এর থেকে বোঝা যায় কাকটির শেখার আগ্রহ ছিল প্রবল। প্রফেসর ঠিক করলেন প্রথমে কাকটিকে ভাষা শেখাবেন। তাই তিনি সহজ বাংলা দিয়েই তার শিক্ষা শুরু করেন। শেখাবার সমস্ত বিষয় যন্ত্রটিতে আগে থেকেই রেকর্ড করা ছিল, শুধু বোতাম টিপে দিলেই তা চলতে শুরু করত। আশ্চর্যের কথা, যন্ত্রটি ব্যবহারের শুরুতে বোতাম টিপলেই কাকটার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসতো আর সঙ্গে সঙ্গে তার নড়াচড়াও বন্ধ হয়ে যেত। কাকের মতো ছটফটে পাখির পক্ষে এটা প্রায় অস্বাভাবিক আচরণ। এইভাবে প্রফেসর অর্নিথন যন্ত্রের ব্যবহার শুরু করেন। পরের প্রশ্ন, শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি? কোন প্রসঙ্গে কার এই উক্তি? এরপর কি ঘটনা ঘটেছিল? 3+2। প্রসঙ্গ ও বক্তা। কর্ভাস গল্পে উল্লেখিত মন্তব্যটি করেছে আর্গাস। কর্ভাসকে নিয়ে আর্গাস তার সিলভার ক্যাডিলাক গাড়িতে করে পালাচ্ছিল। সেই সময় কর্ভাস খাঁচা থেকে বেরিয়ে আর্গাসের চশমাটি নিয়ে গাড়ি থেকে উধাও হয়ে যায়। -20 পাওয়ারের চশমা ছাড়া সম্পূর্ণ দৃষ্টি শক্তিহীন আর্গাস তার দুরবস্থার জন্য কর্ভাসকে গাল দিতে থাকে। ইতিমধ্যে গাছের গুঁড়িতে ধাক্কা মেরে আর্গাসের গাড়িটি রাস্তার পাশে ছিটকে গেছে। প্রচণ্ড ক্রোধে কর্ভাসকে কটু কথা বললেও তার বুদ্ধিকে মেনে নিতে বাধ্য হয় আর্গাস। এই প্রসঙ্গে তার এই উল্লেখিত মন্তব্য। পরবর্তী ঘটনা। এরপর গ্রেনফেল দেখতে পান যে রাস্তার উল্টো দিকে একটা ন্যাড়া অ্যাকেসিয়া গাছের সবচেয়ে উঁচু ডালে কর্ভাস বসে আছে। তিনি শঙ্কুকে তা দেখান। কর্ভাস তাদের দিকে ঘাড় নিচু করে দেখছিল। তাকে হাতছানি দিয়ে ডাকতেই সে গোদ খাওয়া ঘুড়ির মতো গাছের থেকে নেমে এসে শঙ্কুদের মার্সিডিসের ছাদের ওপর এসে বসে। তারপরে খুব সাবধানে আর্গাসের সোনার চশমাটা সামনে নামিয়ে রাখে। 8 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, ভাবার্থ লেখো। দেখে নাও প্রশ্নটা, এটা তোমাদের ভাবার্থ লিখতে হবে। উত্তরে দেখে নাও। আমাদের এই দেশের অধিকাংশ মানুষ কৃষিজীবী, তাই দেশের মঙ্গল কৃষিজীবী মানুষের সঙ্গেই বিশেষভাবে জড়িত। তাদের মঙ্গল বাদ দিয়ে দেশের কোনো মঙ্গল হতে পারে না। পরে আবার একটা রয়েছে ভাবার্থ লেখো, ভালো করে দেখে নাও। প্রশ্নটা ভালো করে দেখে নাও, উত্তরে দেখে নাও। মনুষ্যেতর প্রাণীর জ্ঞান সহজাত, কিন্তু মানুষের মধ্যে নতুন জ্ঞান অর্জন ও ব্যবহারের প্রবণতা থাকায় শিল্পকলা ও বিজ্ঞানের উদ্ভব ও প্রসার ঘটেছে মনুষ্য সমাজে। কিন্তু কেউ কেউ মন্দ কাজে বিদ্যাকে ব্যবহার করে বলে বিদ্যাচর্চা বন্ধ করা অযৌক্তিক। শিল্পকলা বা বিজ্ঞানের অপব্যবহারে মানুষই দায়ী, শিল্প বা বিজ্ঞান নয়। পরে হচ্ছে ভাব সম্প্রসারণ করো। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। বিশ্বভিন্ন অন্য সমস্ত জীবের তুলনায় মানুষ যে শ্রেষ্ঠ সে বিষয়ে আজ আর সন্দেহের অবকাশ মাত্র নেই। মানুষ তার বুদ্ধি, প্রজ্ঞা, হৃদয়কে সঙ্গে নিয়ে বিশ্ব প্রকৃতির নিয়মকে কাজে লাগিয়ে ব্রতী হয়েছে তাকে নবরূপে নব সাজে সাজাতে। কিন্তু এরই বিপরীতে মানুষ কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়ে নিজেদের মধ্যে গড়ে তুলেছে বিভেদ, বৈষম্যের পাঁচিল। জীর্ণ সংস্কারের বলে ও ভ্রান্ত বিশ্বাসের তাড়নায় এক শ্রেণীর মানুষ কিছু মানুষকে হীন দৃষ্টিতে দেখে, অবহেলা করে। কিন্তু এই পৃথিবীর সকল মানুষই মানুষ হিসাবে সমান মর্যাদার অধিকারী। ধর্ম, বর্ণ, ভাষা, দেশকালের সীমার ঊর্ধ্বে থাকা মনুষ্যত্বই মানুষের শ্রেষ্ঠ পরিচয়। এমনকি বিশ্বদেবতার থাকা বা না থাকাটাও নির্ভর করে মানুষের অস্তিত্বের ওপর, মানুষের ভাবনার ওপর। কেননা মানুষেরই চেতনার রঙে চুরিনাঙা হয়ে ওঠে, গোলাপ হয় সুন্দর। এই কারণে এই পৃথিবীতে একজন মানুষ শেষ পর্যন্ত বিবেচিত হয় তার মনুষ্যত্বের দ্বারাই। এই পৃথিবীতে মানুষ এবং মনুষ্যত্বই তাই একমাত্র সত্য এবং শাশ্বত।
ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে দেখতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয় যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।